শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সুস্পষ্টভাবে বলে যাচ্ছেন রাষ্ট্র সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। তারা এ মর্মেও সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে 2024-এর গণ অভ্যুত্থানে নির্বাচন কোনো ইস্যু ছিল না, ইস্যু ছিল ফ্যাসিবাদের অবসান। একসময় নির্বাচন হবে, কিন্তু তার আগে রাষ্ট্রের সংস্কার ও কাঠামোগত পরিবর্তন আনতে হবে, এমনটাই বলছেন তারা। তা না হলে নতুন করে আবার কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে জোরে সোরেই শীঘ্রই নির্বাচন অনুষ্ঠানের দাবি উত্থাপন করা হচ্ছে এবং দাবি জানানো হচ্ছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার। বিএনপি বলেছে কিছু বিষয়ে সংস্কার করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হোক, সামগ্রিক সংস্কার করবে নির্বাচিত সরকার। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বিভিন্ন বক্তৃতা ও বিবৃতিতে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচন বিলম্বিত হলে নতুন কোনো ষড়যন্ত্রে নিপতিত হতে পারে জনগণের উত্থান। সম্প্রতি এক পত্রিকার সাথে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না, তারা চাইলে নির্বাচন দিয়ে দেব। যারা ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটি শুনেছেন তারা অনেকেই হতাশ হয়েছেন তার কথায় আপোষের সুর শুনে। অথচ দায়িত্ব গ্রহণের পর থেকে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে তাকে আপোষহীনই মনে হয়েছে। প্রধান উপদেষ্টার ওই সাক্ষাৎকারের পর অনেকেই ভাবতে শুরু করেছেন যে সংস্কার প্রক্রিয়া যে অবস্থাতেই থাকুক, সরকার কি দ্রুতই নির্বাচন দিতে যাচ্ছে? এই প্রশ্ন আরও দৃঢ় হয়েছে পুরাতন নিয়মে নির্বাচন কমিশন গঠন করায়, যদিও নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এই মর্মে আশ্বস্ত করেছেন যে সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনের চাপে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলে হুদা বাবুল। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জনাব ফজলে হুদা বাবুল, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। ছাত্ররা যে কথাটি আসলে বলছে যে নির্বাচনের জন্য তো আসলে এত বড় অভ্যুত্থান হয়নি, এই কথাটিরও তো একটা যুক্তি রয়েছে এবং ফ্যাসিবাদের যে পতন ঘটানো বা এর যে শেষ করা, সেটাই তো প্রধান উদ্দেশ্য। সেক্ষেত্রে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, এই সব সংস্কার না করে যদি নির্বাচন দেয়া হয়, সেটা আসলে কতটা গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন? ছাত্ররা যেটি বলছেন যে সংস্কার, ফ্যাসিবাদের পতন, এটা তো আন্দোলনটা তো আসলে ফ্যাসিবাদের পতনের আন্দোলন তো বিএনপিকে দিয়েই শুরু হয়েছে এবং এই 16 বছর বা 18 বছর বা 17 বছর যেটাই বলেন না কেন, বিএনপির নেতৃত্বেই যে 14টি রাজনৈতিক দল তারা কিন্তু এই ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে, অত্যাচারিত হয়েছে এবং জুলুমের শিকার হয়েছে। সেখানে আন্দোলন তো আসলে ছাত্রদের আমি আসছি সেখানে, এবং এই এক দফা আমরাই দিয়েছি এবং আমরা বলেছি, সবসময় বলেছি যে কোনো সময় সরকারের পতন হতে পারে। এটা 5 তারিখ হয়েছে, এটা ছিল কোটা আন্দোলন আসলে। তাহলে কোটা আন্দোলন থেকে এক দফায় এসেছে লাস্ট পর্যায়ে, তাও একদিন 6 তারিখের পরিবর্তে এটাকে 5 তারিখে এগিয়ে নিয়ে ছাত্ররাই করেছে অবশ্যই। এবং সেখানে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ একটা সমর্থন ছিল এবং আমাদের দল থেকেও কিন্তু কন্টিনিউয়াসলি সমর্থন দেওয়া হয়েছে। এই যে ফ্যাসিজমের যে পতনের ইতিহাস, এটা তো ওই একদিনেও আন্দোলনটা হয়নি, এটার জন্য অনেকের ত্যাগ তিতিক্ষা আছে, অনেক সাংবাদিকও নির্যাতিত হয়েছে, আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মী জেলে গিয়েছে, 1.5 লক্ষ মামলা হয়েছে, এক একজনের বিরুদ্ধে 300-400টা মামলা হয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার কথা বা তারেক রহমানের কথা এটা সবাই জানে। ওইসব কথাই না যেও আপনি যে প্রশ্নটা বলেছেন, আসলে দমিয়ে রাখা গেছে, যেটা ছাত্রদের দমিয়ে রাখা যায় না, দমিয়ে রাখা যায়নি আসলে। কারণ আপনাদের ডাকে তো এরকম কোনো অভ্যুত্থান হয়নি। গ্রেনেড ছোড়া হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। 28 তারিখে আমিও রাজপথে ছিলাম, পল্টনে ছিলাম,
শুধু তাই না, রাজনীতিবিদদের বাইরেও তো আমি একজন মানুষ। আমি কিন্তু নিজেও শহীদ মিনারে ছিলাম 4 তারিখে সারাদিন, আমি এবং আমার স্ত্রী। মানব জমিনে আমার একটা অনেক বড় সাক্ষাৎকারও গিয়েছিল তখন। মুগ্ধকে পানি এবং এই আপনার টুথপেস্ট কিনে নিয়ে আমি আর আমার বউ আমরা যখন বিতরণ করি, সেই সময়টাই কিন্তু মুগ্ধ হয়েছে। কাজে এখানে সবার, ছাত্ররা শুধু না তো, প্রত্যেকটা, এখানে কিন্তু শিশুরাও গিয়েছে, বৃদ্ধরাও গিয়েছে, নারী গিয়েছে, সর্বস্তরের মানুষ। এখানে কোনো ডানপন্থী না, কোনো ইসলামপন্থী না, কোনো বামপন্থী না, কোনো জাতীয়তাবাদী না, এমনকি আমার পরিচিত 2-1 আওয়ামীপন্থী মানুষও কিন্তু ছিল রাজপথে। এই হাসিনা তারা কিন্তু বঙ্গবন্ধুকে তাদের দেবতা মনে করে, এমন মানুষকেও আমি দেখেছি। কাজে এইটা কিন্তু সবার। এখন যে কথাটা, সে সংস্কারের কথা এই দেশে গত 15 বছরে কেউ যদি বলে থাকেন, সবার আগে বিএনপি বলেছেন। বিএনপির 31 দফা কিন্তু আজকে নতুন না, রাষ্ট্র সংস্কারের কর্মসূচি কিন্তু এই নতুন না। কাজেই কেউ যদি বলে সংস্কারের কথা, সেটি কিন্তু সর্বাগ্রে বিএনপি উত্থাপন করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে এটা এসেছে। এখন ছাত্ররা যেটি বলছে সেটিও যে একদম ফেলে দেওয়ার মতো তা নয়, কারণ বাংলাদেশের গত 53 বছর বয়সে যে সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, যে সামাজিক নর্মসগুলো, বৈশিষ্ট্যগুলোর যে পরিবর্তন হয়েছে, সেখান থেকে ব্যাক করবার জন্য আপনি মসজিদ থেকে শুরু করে আপনার মিডিয়া বলেন, মিডিয়া হাউস বলেন, শিক্ষক বলেন, নৈতিকতা রিলেটেড যত জায়গা আছে, ইমাম সাহেব বলেন, প্রত্যেকেরই সংস্কার প্রয়োজন। দেখুন, বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে চায়। আমরা বিএনপি কোনোদিনও বলেনি যে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দিতেই হবে। আমরা বলছি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিন এবং নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন যত দ্রুত রোডম্যাপ দেয়া যায়, এটাই সরকারের করা উচিত। তারপর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সেটা হতেই থাকবে। শেষ কথা যেটি আমি আপনার উত্তরটা দিতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, যেসব সংস্কারে এই সরকার হাত দিয়েছেন, আমি দেখলাম গতকালকে বদিউল মজুমদার স্যার, উনি আমার ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। আমি অবাক হই, কারণ এখন কিন্তু আমাদের অবাক হওয়ার মতো সময় হয়েছে। উনি সংস্কার কমিশনের প্রধান, ওনার তো এখন ডিবেট ফর ডেমোক্রেসিতে যে 2 ঘন্টা, ওনার তখন রাত দিন কাজ করতে হবে দেশের। আই এম সরি টু সে দিস ইন দিস মিডিয়া। সো আমাদের সরকারি মানুষগুলো কেন যেন খুব বেশি মাত্রায় মিডিয়া প্রেমিক হয়ে উঠেছে। দে শুড হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি অ্যাজ সুন অ্যাজ পসিবল। দে শুড গো ফর দ্য ইলেকশন। সংস্কারের গতিকে অনেক কম মনে হচ্ছে আপনার? অনেক কম, আমার সেইটাই মর্মবান। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো আসলে পুরো বিশ্বে একজন জননন্দিত মানুষ এবং সকলেই তাকে চেনেন একজন বোদ্ধা হিসেবে, একজন জ্ঞানী মানুষ হিসেবে, একজন প্রজ্ঞাবান মানুষ হিসেবে। তিনি তো একসময় একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন নাগরিক শক্তি নামে, কিন্তু একসময় তিনি এবং সেই সময় তিনি নাগরিকদের সংস্কার প্রস্তাবের আমন্ত্রণও জানিয়েছিলেন, কিন্তু সেই সময় তেমন সাড়া না পেয়ে অনেকেই বলেন যে তিনি আসলে হতাশ হয়ে রাজনৈতিক দল গঠনের যে উদ্যোগ, সেটাকে থামিয়ে দিয়েছিলেন। এই সময়েও তিনি যে শুরুতে এসে চমৎকার শক্ত কণ্ঠে আপোষহীনভাবে সংস্কারের কথা বলেছেন, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটি পূরণের কথা বলেছেন, তিনি যখন আবার রাজনৈতিক দল না চাইলে সংস্কার হবে না বলে দেন, সেটা কি তার ওই রকমই এক হতাশার বহিঃপ্রকাশ? কি মনে করেন আপনি? সংস্কার তো রাষ্ট্র কাঠামো যেভাবে চলছে, এটাকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না বলে নতুন করে এটা নবায়ন করা। এখন নবায়ন যদি অন্তর্বর্তী সরকার করে, পরবর্তীকাল নির্বাচিত সরকার যদি সেটি বাতিল করে দেয়, তো সুতরাং তখন তার দায় থাকবে না? দায় থাকবে না। এটি যেটি 11-এর পরের সেনা সমর্থিত সরকারের ক্ষেত্রে হয়েছিল, তারা অনেকগুলো সংস্কার করেছিল, পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার রাখেনি। সেই দায় কিন্তু ওরা এখনো নেয়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের একটা বোঝাপড়া, একটা আস্থার সম্পর্ক তৈরি হওয়া উচিত ছিল। প্রথম দিকে শুরু হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু এটি পুরো ফলপ্রসূ হয়েছে বলা যাবে না। এক ধরনের দোলাচল আছে।
প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আপনি যেটা বললেন এর মধ্যে হতাশাও আছে, শুধু এটি না যে এরা যেহেতু চায় না আমি করলাম না। আরেকটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকারটি হয়েছে, সরকার জনগণের দৈনন্দিন নির্বাচন পরে হবে, সংস্কার পরে, কারণ এখন কমিশন রিপোর্ট দিচ্ছে, তারপর কি তারা সেই রিপোর্ট চূড়ান্ত হবে। দৈনন্দিন মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা সেগুলো সমাধান করতে পারছে কিনা, এটি কিন্তু প্রথম। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এক হচ্ছে নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা, দ্বিতীয় হচ্ছে দ্রব্যমূল্য। এই দুটো হচ্ছে সবার আগে। সেক্ষেত্রে সরকারের কিন্তু বেশ ঘাটতি আছে, এবং ঘাটতি মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করছে। মানুষ কিন্তু এই যে রাস্তায় নামছে, বলছে যে সব দাবি দেওয়া, এখন দাবি দেওয়া জানাবে না মানুষ, যে ক্ষুধার্ত মানুষ সে তো দাবি জানাবেই। সুতরাং এই দাবিটা নিয়ে কিন্তু এক ধরনের সরকারি নীতি নির্ধারকদের মধ্যে যে সব দাবি এখন তাদের উপর, মানে এটি না। এবং সরকারই তো বলছে, সরকারি রাজনীতির নেতৃত্ব বলছে 16 বছর কথা বলতে পারেনি, তাহলে এখন কথা বলবে না মানুষ? এখন কথা বললে যে সেটাও তো একটা দাবি, সেটাও কিন্তু মুখ বন্ধ করার একটা কৌশল। আমি মনে করি এটা সঠিক নয়। আপনার কি মনে হয় যে এমন অনেক জায়গায় তারা হাত দিচ্ছেন যেখানে আসলে এই সময় হাত দেওয়ার তেমন তাড়া ছিল না, এবং এমন অনেক জায়গায় হাত দিচ্ছেন না যে জায়গাটা আসলে জন আকাঙ্ক্ষার সবচেয়ে তুঙ্গে ছিল? সংস্কার যদি বলেন, রাষ্ট্রটা আগামী দিনে কিভাবে চলবে সেটি মনে করি নির্বাচিত সরকারের উপরই ছেড়ে দেওয়া উচিত। নির্বাচিত সরকারের কাছে জনগণ চাইবে, রাজনৈতিক দলগুলোই তো নির্বাচন করবে, তারা কি চাচ্ছে। যে ধারায় এতদিন রাষ্ট্র চলেছে, শুধু এই 15 বছর না, 53 বছর, এটি মনে রাখতে হবে। যারাই ক্ষমতায় এসেছে তারাই কিন্তু স্বৈরতান্ত্রিক হয়েছে। তাহলে এই রাস্তাটিকে এই সময়ই বন্ধ করা উচিত না? সংস্কারের সময় বন্ধ করা উচিত। কথা হচ্ছে যে এটি তো একটা মানসিকতার ব্যাপার। আজকে আমি বললাম যে বন্ধ করব, আপনি দেখেন নির্বাচনের আগে, যে কোনো নির্বাচনের আগে বিরোধী দলগুলো কি ধরনের অঙ্গীকার করে। আপনারা যে অঙ্গীকার করবেন সংস্কারের, সেই সংস্কারটা যে হবে, এইটা তো আমাদের একটা হতাশার সংস্কৃতি আছে যে সেটা আর গিয়ে হয় না। তার মানে কি সংস্কার করার জন্য অন্তর্বর্তী সরকারে জনগণের জন্য সবচেয়ে বেশি প্রত্যাশার বলবো বা বিশ্বাসের জায়গা হওয়াটাই খুব স্বাভাবিক না? ইতিহাস ছাড়া তো কোনো উদাহরণ হয় না। উদাহরণ শব্দটা ইতিহাসের সাথে জড়িত। 90-এ কিন্তু শাহাবুদ্দিন সাহেবের যেটা ছিলেন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের যে সরকার ছিলেন, সেখানে কিন্তু আপনার 3 বছর লাগেনি, 2 বছর লাগেনি, একটা ঐকমত্য এসেছিল, প্রশাসন সেভাবে কাজ করেছিল। এখন যে প্রশাসনটা, এই প্রশাসনের এই ডিসি, এই এসপি, এই ইউনো, ওনারা কিন্তু ভোট কেটেছেন, ওনারা কিন্তু ফ্যাসিজমের অংশ। এই গত 100 দিন বা 110 দিনের যে সরকার, এই সরকার এসে কিছু মন্ত্রীকে বা এমপিকে অ্যারেস্ট করেছেন, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের একটা সবচেয়ে বড় যে শক্তি ছিল ফ্যাসিজমের, সেটা ছিল হচ্ছে বেসরকারি প্রশাসন, মিলিটারি প্রশাসনও ছিল, সেটা সিভিল অ্যান্ড ডিফেন্স, বেসামরিক প্রশাসন, বেসামরিক প্রশাসনও ছিল, এবং মিলিটারি প্রশাসনও সেখানে, সামরিক প্রশাসনও সেখানে জড়িত ছিল। কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এগুলা উল্লেখযোগ্যভাবে হয়নি বা দৃশ্যমান হয়নি, কিংবা এটা যথেষ্ট হয়নি। কেন আসলে কি সীমাবদ্ধতা এই সরকারের? যে কারণে প্রশাসনে এখনো সেই অস্থিরতাটা বিরাজমান, এবং সেই ভূত এবং ষড়যন্ত্রটা এখনো চলছে, যেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, ষড়যন্ত্র এখনো চলছে। এই যেটা সৌরভ ভাই বলেছেন, আমি যদি কমপ্লিমেন্ট করি সেখানে, যে দ্রব্যমূল্য নিয়ে, দেখুন আমাদের দেশের কিছু ব্যবসায়িক, আমি শেষ করি, কিছু ব্যবসায়িক হাউস এই দ্রব্যমূল্যটা কন্ট্রোল করে, কারণ তারা নেসেসারি গুডসগুলো তারাই ইম্পোর্ট করে। এসালম এখনও সেই ব্যবসায় আছে।
বা কিছু গ্রুপ আছে, আমি তাদের নাম বলছি না, তারাই কিন্তু এখনো ওই কমোডিটিসগুলোকে নিয়ে কাজ করে। কাজে ওই অলিগার থেকে আমরা বের হতে পারিনি, সেটা প্রশাসন বলেন কিংবা বিজনেস হাউস বলেন। কাজে এইটার জন্য আমার মনে হয় যে সর্বাগ্রে এখনো আমি মনে করি যে সময় আছে প্রশাসনে একটা ব্যাপক না হলেও যাতে অন্যান্যরা এইটা দেখে শিক্ষা নেয় সেরকম একটা ব্যবস্থা নেওয়া অতি জরুরি বলে আমি মনে করি। সম্পূরক প্রশ্ন, প্রশাসন থেকে যে এই যে ফ্যাসিবাদীদের দোষর যে বলা হচ্ছে, তাদের যে সরানো হচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকারের কোন সীমাবদ্ধতা আসলে এটা করতে পারছে না যেটা আসলে নির্বাচিত সরকারের থাকবে না? আচ্ছা, সেটা হচ্ছে যে নির্বাচিত সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা সংসদের সিদ্ধান্ত নেয়, আর যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তগুলোই নিবে এটাকে কিন্তু নির্বাচিত সরকারকে আবার পাশ করতে হবে। আমি এত সংসদ বিশেষজ্ঞ না, যতটুকু আমি জানি। তো সে কারণেই এই সরকারকে সংস্কার দেওয়ার চেয়ে নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত, যাতে করে আগামী সরকার, যে প্রশ্নটা আপনি করেছেন যে তারা তো ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি রাখে না, সব ক্ষেত্রে এটা নয়। অনেকটাই তারা প্রতিশ্রুতি পালন করেছে বলে ইতিহাস আছে। আওয়ামী লীগ করেছে 16 বছর। আওয়ামী লীগের সাথে তো গণতান্ত্রিক ব্যবস্থার কোনো সম্পর্ক 16 বছর আগে তো তাদের ফ্যাসিস্ট বলা হতো না। আমরা যদি বলি 96-এ আমরা আওয়ামী লীগকে অনেক ভালো আওয়ামী লীগ দেখেছি, যে কারণে তারা একটা আরেকটা আবারও নির্বাচন দিয়ে আবারও একটা নতুন সরকার এসেছিল, বিএনপি এসেছিল। মূলত এ দেশটা ঠিক করবার একমাত্র উপায় হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কন্টিনিউয়াসলি জনগণের যে ক্ষমতা, জনগণ যে দেশের মালিক, সেটার ব্যবস্থা প্রত্যেক 5 বছরে যদি আমরা করি, তাহলে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমার মনে হয় আমাদের সমাজ, সেটা শিক্ষা ব্যবস্থা বলেন, রাজনৈতিক বলেন, অর্থনীতি বলেন, ব্যাংকিং বলেন, কিংবা যে কোনো নীতি বলেন, এই রাজনীতিবিদদের মাধ্যমে, সংসদের মাধ্যমে এটা পরিবর্তন করতে হবে, এবং সেটাই একমাত্র পন্থা। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে যাচ্ছি। এই যে 3 মাসেরও বেশি সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, খুব বেশি সাফল্য তারা অর্জন করতে পারছেন দৃশ্যমান এমন কিছু, অনেকেই অভিযোগ করছেন যে এমন বড় কিছু আসলে দেখা যাচ্ছে না। এই হতাশা বা নানা কারণে এই ব্যর্থতা কিংবা রাজনৈতিক নানা খানাখন্দে পা রেখেই কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বলেছেন যে তিনি আসলে রাজনৈতিক সরকার যদি না চায় সংস্কার না করেই নির্বাচন দিয়ে দেবেন বা তাদের হাতে ক্ষমতা দিয়ে দেবেন, এটা বলার একটা কারণ হতে পারে? না, বিষয় হচ্ছে বাংলাদেশে এটি ঠিক যে আমাদের সীমিত সম্পদ, চাহিদা প্রচুর মানুষ, এই ভূখণ্ডে এদের পুরো চাহিদা পূরণ করা খুব কঠিন। কিন্তু এবং অন্তর্বর্তী সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, যেহেতু অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে, সুতরাং কীভাবে এগোবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এখনও আছে। সমস্যাগুলো কিভাবে কাটাবে, আর যেটি বাবুল ভাই বললেন, এই যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যদি সাবেক সরকারকে নিয়ন্ত্রণ করে থাকে বা সাবেক সরকারের সাথে তাদের আতাত হয়ে থাকে এবং পারস্পরিক লেনদেন থাকে বা পরস্পরকে সহায়তা করে থাকে, এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে কিন্তু এখনই আপনি নাকচ করে দিতে পারছেন না। এবং আরও যেটি জানি না বাবুল ভাই স্বীকার করবেন কিনা, এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সাথে শুধু অন্তর্বর্তী সরকারের যে কর্মসম্পর্ক নয়, বিএনপির নেতৃত্বের সঙ্গেও একটা কর্মসম্পর্ক তৈরি হয়ে গেছে। অনেক ব্যাংকের তো দায়িত্ব নিয়েছেন বিএনপির নেতারা, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানে, অনেক গণমাধ্যমে তো আমরা দেখছি যে আওয়ামী লীগের মানুষ সরে যে বিএনপির মানুষ এসেছে। সুতরাং আমি মনে করি ফ্যাসিবাদের ভূত একটু কম দেখা ভালো। ফ্যাসিবাদ চলে গেছে, যেটা 5 আগস্ট চলে গেছে, এটি তখনই আসবে আবার যদি তার চেয়েও এই অন্তর্বর্তী সরকার বা পরবর্তীকালে যে নির্বাচিত সরকার আসে, তারা যদি তার চেয়েও খারাপ কাজ করে থাকে, তার চেয়েও বেশি জনগণের উপর নিপীড়ন চালায়, না হলে এই ভূত দেখার কোনো কারণ নেই, দ্বিতীয় ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এটি সব জায়গায়
ষড়যন্ত্র কখন হয়? আমার দুর্বলতার মধ্য দিয়ে, বিভেদের মধ্য দিয়ে আজকে বিএনপি মহাসচিব বারবার একটা কথা বলেন যে ঐক্য দরকার, এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেও বলেছেন। আমি একটা সভায় উপস্থিত ছিলাম, সেখানেও বলেছেন। এর একটাই কারণ যে কোথাও না কোথাও ঐক্যে ফাটল ধরেছে, কোথাও না কোথাও বোঝাপড়ার সমস্যা আছে। সেটা বিএনপির সাথে জামাতের যেমন, সেটি সরকারের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের, ছাত্র নেতৃত্বের সঙ্গে সরকারের। এক ধরনের 5 আগস্ট পর্যন্ত এর লক্ষ্য ছিল কি? আন্দোলনকারী সবার না, লক্ষ্য ছিল সরকারকে সরানো, তাই তো? এবং সেখানে সফল হয়েছে, বিজয়ী হয়েছে। এখন এই বিজয়টা ধরে রাখার ক্ষেত্রে, পথের ক্ষেত্রে, কর্মসূচির ক্ষেত্রে ভিন্নতা আছে। কারণ এক একজন মনে করে, মানে কোনো দল মনে করে যে 2 বছর পরে নির্বাচন হলে তাদের সুবিধা, কোনো দল মনে করে 6 মাস পর নির্বাচন হলে তাদের সুবিধা। আপনি এটাকে মিলাবেন কি করে? ছাত্রনেতারা মনে করেন যে তারা যখন নেতৃত্ব মানে সংগঠিত হতে পারবে তখন নির্বাচন হলে তারা তার সুফলটা পাবে। আর এখন যে নেতৃত্ব আছে, রাজনৈতিক নেতৃত্ব, তারা যদি থাকে তাহলে এই পরিবর্তন হবে না। আমি করি মিলাবে কিভাবে? আচ্ছা, পরিবর্তন হবে না। হ্যাঁ, না, যে রাজনৈতিক নেতৃত্ব আছে বিএনপি, জামাত এবং অন্যান্য বাম সহ, তারা যদি নির্বাচিত হয় দেশ পরিবর্তন হবে না, সংস্কার হবে না। এটা হচ্ছে তাদের এক ধরনের অবিশ্বাস, তাই তো? তারা প্রকাশ্যেই বলছে। আবার বিএনপি বলছে যে এটি হয়তো বিরাজনীতিকরণের প্রক্রিয়া, যে 111-এ যেটা পরিপূর্ণ করতে পারেনি সেটা এখন পূরণ করতে চাচ্ছে, যে পুরো রাজনৈতিক নেতৃত্বকে বাইরে রেখে একটি রাষ্ট্র পরিচালনা। তো এই যে দেখছেন, এখানে কিন্তু ফেসিবাদের কোনো ভূমিকা নেই। ফেসিবাদের ভূমিকা 5 আগস্ট শেষ হয়ে গেছে। মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তী সরকার বা যে সরকার আসবে তারা তাদের সমস্যার সমাধান করতে পারছে কিনা, কতদিনে এই সংস্কার কাজ শেষ হবে সরকার বলতে পারেনি। এবং একটা কথা বলেছেন প্রধান উপদেষ্টা যে 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্টগুলো দেওয়া হবে, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হবে। আমি মনে করি যে এটা খুব বিলম্বিত হবে বলে মনে হয় না। সুতরাং এক ধরনের সরকারের নীতি পরিকল্পনার বেশ ঘাটতি আছে। সেই ঘাটতিটা কিভাবে কমাবে বা সামনের দিনের সমস্যাগুলো আরও বাড়বে। আমরা একটুখানি জন আকাঙ্ক্ষা শুনে আসি বরঞ্চ। প্রিয় দর্শক, চলুন দেখে আসি বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি বলছেন রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন নিয়ে। দেশ আগে সংস্কার করতে হবে, তারপর হচ্ছে নির্বাচনে একটা রোডম্যাপ দেওয়া লাগবে। ফুটপাতে শুরু করে ওই উপর পর্যন্ত লোক আমরা গেছি নষ্ট হইয়া। আপনি এই সংস্কার করতে 20 বছর লাগবে, তারপরে কি আপনি নির্বাচন দিবেন? সংস্কার আগে দরকার, সংস্কারের পরে তারপরে নির্বাচন দেবেন। যত দ্রুত সম্ভব নির্বাচনী ব্যবস্থা করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। শুধু নির্বাচন করলে হবে না। এই বিএনপি বলেন, জামাত বলেন, এগুলো সব এক দলের। আমরা একটা ছাত্র সংস্থার মাধ্যমে একটা যোগ্য নেতৃত্বের ব্যবস্থা চাই। সংস্কারটা আগে প্রয়োজন, আর নির্বাচন হবে, নির্বাচন যখন রাষ্ট্র স্টেবল হবে, দেশটা ভালো মতো চলুক, অরাজকতা দূর হোক, নর্মাল জীবনে মানুষ ফিরে আসুক, এটাই চাই। দর্শক, আমরা দেখছিলাম এবং শুনছিলাম জনমনের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার নির্বাচন নিয়ে। আবার স্টুডিওতে ফিরে আসলাম। জনাব ফজলে হুদা বাবুল, আপনার কাছে আসতে চাই। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার অনুষঙ্গ তুলেছেন হচ্ছে আমাদের সোহরাব হাসান, যে অনৈক্য আসলে তৈরি হয়েছে। একই লক্ষ্য নিয়ে ছাত্র জনতা, বিএনপি, জামাত সবাই মিলে আন্দোলন করলো, 5ই আগস্ট ঘটালো তারা। কিন্তু এখন তো আসলে ছাত্রদের কথা, তারা তো একটা সমন্বিত শক্তি হিসেবেই আছে, এবং আপনাদের কথা মোটামুটি বিপরীত পথে যাচ্ছে। একজন বলছে যে সংস্কার না করে নির্বাচন দেয়া যাবে না, কারণ সংস্কারই এই সরকারের প্রধান লক্ষ্য, আর আপনারা বলছেন যে একটি নির্বাচন দেওয়াই আসলে এই সরকারের প্রধান কাজ। সো এই দূরত্বটা কি আমাদের জন্য একটা ধ্বংসাত্মক পরিস্থিতি বা বিশৃঙ্খলা তৈরি করছে না? কি বলবেন? এক কথাই উত্তর আমরা ছোটবেলায় পড়েছি যে হ্যাঁ বা না, আমি মনে করি না আসলে। কেন না, দেখুন, রাজনীতি মানেই কথা থাকবে, পক্ষ থাকবে, বিপক্ষ থাকবে, মত থাকবে, দ্বিমত থাকবে, তৃতীয় মত থাকবে, তৃতীয় মাত্রাও থাকবে, সবই থাকবে, প্রথম আলোও থাকবে, আবার ওই আলোকিত বাংলাদেশও থাকবে। এই সব কিছু মিলেই গণতন্ত্র, এগুলো গণতন্ত্রের বৈশিষ্ট্য। আমার মনে হয় যে এগুলোর মাধ্যমেই ভালো কিছু আসবে, অবশ্যই সুন্দর বাংলাদেশ হবে, এবং সেটারই সূচনা হয়েছে। এবং আমি তো মনে করি যে ডক্টর ইউনূস আমার মতো খুবই নগণ্য একজন মানুষ
ছাপোষা মানুষ, ওনার সম্পর্কে প্রশংসা করাও বেয়াদবি। তো তারপরও বলি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের দায়িত্ব নিয়েছেন এই দেশের এত বড় একটা ভার, এর জন্য দেশবাসী তার কাছে কৃতজ্ঞ। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। এবং আমার বিশ্বাস তার মাধ্যমেই হবে, যেটি সৌরভ ভাই বললেন, একটু আমি দুঃসাহসটা দেখাতেই চাই। সেটা হচ্ছে, দেখুন আমেরিকায় যখন ট্রাম্প আসে তখন ট্রাম্প প্রশাসন বলে, যখন বাইডেন চলে যান ওনার সমস্ত প্রশাসনের লোকজন নিয়ে উনি চলে যান, নতুন প্রশাসন আছেন। যারা ডক্টর ইউনূস স্যারের সাথে কাজ করেছেন তাদেরকে নিয়েই উনি ওনার কাজগুলো ভালো করতে পারবেন জন্যই হয়তো বদ্দাদের আধিক্য একটু বেশি, মানে চাটগাঁবাসীর আধিক্য বেশি কিংবা এনজিওর আধিক্য বেশি, সেটা থাকতেই পারে। তবে আমি নিশ্চিত উনি সফল হবেন এবং দেশবাসীও সেটাই প্রত্যাশা একটু ষড়যন্ত্রের জায়গাটা না ছুলেই আসলে নয়, কারণ নির্বাচনের কথা যখন এসেছে আপনাদের ষড়যন্ত্র বলতে আমরা ওটাই বুঝাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে ষড়যন্ত্র তেমন নেই বললেই চলে। প্রশাসনিক সংস্কারটা যদি খুব দ্রুত করা যেত, আর সেই সাথে এখন যেটা সৌরভ ভাইও বলেছেন যে ভারতীয় মিডিয়াকে আর বাংলাদেশি লোকজন আর বিশ্বাস করছে না। আমার প্রশ্নটা ছিল হচ্ছে নির্বাচিত সরকার আসলে কি ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে? দেখুন, নির্বাচিত সরকারের একটা ম্যান্ডেট অন্যরকম বিষয় থাকে, কারণ জনগণ, প্রত্যেকটা জনগণ ভোটদানের মাধ্যমে বলছে দিস ইজ মাই গভর্নমেন্ট। সো সেই গভর্নমেন্টের একটা সংসদ থাকে, তার একটা ভিন্নতা থাকে, কাজেই তার একটা প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তঃরাষ্ট্রীয় বা যেটাকে আমরা পররাষ্ট্রনীতি বলি, সেগুলোতে তার কাজ করবার ব্যাপক একটা বলয় তৈরি হয়ে যায়, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নাও হতে পারে। আমরা নানা বিশ্বাস, নানা মতের কথা শুনতে চাই, কথা চালিয়ে যেতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, এই আলোচনাগুলো আসলে এমন যে কোনো একটা জায়গায় সমাপ্তি কিংবা ফলাফল ঘোষণা করা হয়তো যাবে না, কিন্তু আমাদের চাওয়া আসলে এটুকুই যে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাক, সেই সাথে সাথে আমাদের যে রাষ্ট্র কাঠামো রয়েছে সেই রাষ্ট্র কাঠামো যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। সংস্কার, নির্বাচন, এই বিষয়ে আপনারা কথা বলতে থাকুন, আমরা কথা বলতে থাকি, কিন্তু সকলে যেন সকলের কথাকে সম্মান জানায়, সেই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।